প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম টপ সিক্রেট, দ্বিতীয় খণ্ড। শুরু করছি তৃতীয় অংশ। 4। সাগর থেকে 200 ফুট উপরে জ্যোৎস্নাসাত পাহাড়ের ঢালে বসে রয়েছে রানা। গ্রানিট পাথরের টুকরোটা মাঝারি আকারের একটা হাতির সমান। ফুটফুটে জ্যোৎস্নার মধ্যে ছায়া তো দিচ্ছেই, হেলান দেওয়ার কাজেও লাগছে। অবজারভেশন পোস্ট হিসেবে জায়গাটা আদর্শ না হলেও দিনের আলো ফুরিয়ে যাওয়ার ঠিক আগে আপটের ডেক থেকে দ্রুত চোখ বুলিয়ে এটাকেই মন্দের ভালো বলে মনে হয়েছিল। ছড়ানো ছিটানো যে 5টা বাড়িতে শত্রুপক্ষের সম্ভাব্য হেডকোয়ার্টার বলে মনে করা হয়েছিল, সেগুলোর প্রায় মাঝামাঝি জায়গায় রয়েছে রানা। দুটো বাড়ি সরাসরি দেখতে পাচ্ছে, তৃতীয়টা দেখতে পাবার সম্ভাবনা আছে বাম দিকে 50 ফুট সরে গেলে। চতুর্থ ও পঞ্চম বাড়িটা দেখতে পাবে না, তবে পরিষ্কার ধারণা আছে ওগুলো ঠিক কোথায়। ফলে ইয়াহুদের বোট ওর চোখকে ফাঁকি দিয়ে সেদিকে যেতে পারবে না, এমনকি আলো নিভিয়ে এলেও। এই মুহূর্তে সব শান্ত ও স্বাভাবিক। বোট নিয়ে পাহাড় প্রাচীর ঘেঁষে এগোবার সময় বিলিয়ার্ড বোট আকৃতির একটা ক্ষুদে সৈকত দেখতে পেয়েছিল ওরা। খাড়া ঢাল বেয়ে উপরে উঠবার জন্য তো প্রকৃতির তৈরি একটা স্টার্টিং পয়েন্ট বা প্ল্যাটফর্ম বলা যেতে পারে। রানার সঙ্গে প্রচুর তর্ক করবার পর অবশেষে ওই সৈকত থেকে চারপাশে নজর রাখতে রাজি হয়েছে সিকান্দার। পানিতে নেমে আসা পাথরের লম্বা একটা বাহুর আড়ালে ছোট্ট ডিঙ্গিটা লুকিয়ে রেখেছে ওরা। রাতের বেলা সাগরের দিক থেকে দেখতে পাবে না কেউ। বিদ্রোহের ভাব সেকেন্দারের চেয়ে অনেক বেশি হওয়ায় আমিনাকে আপটে থাকতে রাজি করতে হিমশিম খেতে হয়েছে রানাকে। উত্তর উপকূলে রয়েছে সে, মাইল দেড়েক দূরে জেলেদের একটা জেটির সঙ্গে রশি দিয়ে বাঁধা বোট নিয়ে। পাশে তাদের গ্রাম, যেটিতে একই রকম দেখতে আরও অনেক বোট আছে। এদিকে এর চেয়ে ভালো ক্যামোফ্লাজ আশা করা বোকামি। নিস্তব্ধতা ভারী ও ভরাট হলেও পুরোপুরি অটুট নয়। প্রায় ঘন্টাখানেক আগে কাছাকাছি একটা বাড়ি থেকে টিভি বা রেডিওতে গান বাজছিল। এই গান রানার পরিচিত নয়, অর্থাৎ কথাগুলোর অর্থ ওর জানা নেই। তবে এ ধরনের সুর, ছন্দ আর যন্ত্রসঙ্গীত সম্পর্কে ওর ধারণা আছে। আরব, তুর্কি আর স্লাভ মিউজিকের সংমিশ্রণ। নারীকণ্ঠের সুরে প্রথমে থাকলো আক্ষেপ, তারপর ফুটল বিষণ্ণতা, সবশেষে যৌনাবেদন। যৌনাবেদন গান থেকে গান থেমে যাওয়ার পর বাড়িটার সব আলো নিভে গেছে। তবে ওটার পাশের বাড়ির আলো এখনও জ্বলছে। খোলা জানালা দিয়ে মাঝে মধ্যে ভেসে আসছে টুকরো দু একটা কথা বা হাসির শব্দ। এক কি দুবার মাথার উপরে ঝুঁকে থাকা পাহাড় চূড়ায় ডানা ঝাপটানোর শব্দ হয়েছে। তারপর বুকের রক্ত ছলকে দিয়ে ডেকে উঠেছে একটা পেঁচা। সবশেষে এই খানিক আগে, কত দূরে আন্দাজ করা কঠিন, ছাগলের গলায় বাঁধা ঘণ্টির টুং টং টুং টুং শোনা গেছে কি যায়নি। ব্যাস, আর কিছু নয়। কবজির রোলেক্সে আলো জেলে ডায়ালে চোখ বুলালো রানা। রাত 3:10। ওর মনে কোনো সন্দেহ নেই যে ইয়াহুদ আসবে। কখন আসবে সেটা অবশ্য অন্য প্রশ্ন। ভোরের প্রথম আলোয় আসা বেশি সুবিধে, তবে অন্য যে কোনো সময়ে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এমনকি সকালবেলা সবার চোখের সামনে দিয়েও আসতে পারে। ইয়াহুদ আর তার তরুণ সঙ্গীকে হাউস গেস্ট হিসেবে অভ্যর্থনা জানানো হবে। শত্রুরা কোথায় আসছে বা জড়ো হচ্ছে জানবার পর অ্যাকশন না নিয়ে অপেক্ষা করাটা ভয়ানক এক মানসিক অস্থিরতার জন্ম দেয়। কিন্তু এই অপারেশনে প্রথম থেকেই রানা চেয়েছে, দল বলে হোক বা একা, হঠাৎ কিছু করে বসা উচিত হবে না। তাতে হতচকিত শত্রু রাহাত খানকে মেরে ফেলতে পারে। এই অপারেশনে কৌশল অবলম্বন ও গোপনীয়তা রক্ষা করার কোনো বিকল্প নেই।
তাছাড়া হঠাৎ করে কিছু করলেই কি বসকে উদ্ধার করতে পারবে ও? ও কি জানে তিনি কোথায়? রানা শুধু জানে অপারেশনটা সময়ের সঙ্গে সঙ্গে পিচ্ছিল একটা ঢালের মতো হয়ে উঠছে। এখানে শুধু ভুল একটা পদক্ষেপই নয়, লেআউট সম্পর্কে সূক্ষ্ম কোনো হিসেবের গোলমাল ও অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। এই সময় বোটের আওয়াজ পেল পশ্চিম দিক থেকে আসছে। আসছে যেদিকে আইলিটটা আছে সেদিকের বাঁক ঘুরে। 2 মিনিট পর ইঞ্জিনের অস্পষ্ট আওয়াজ তুলে দৃষ্টিপথে চলে এলো নেভিগেশন লাইট ছাড়াও সামনে সাদা একটা নিষ্প্রভ আলো জ্বলছে। ধনুকের মতো বাঁকা পথটুকু ঘোরা শেষ করে তীরের সঙ্গে সমান্তরাল রেখা ধরে প্রায় সিকি মাইল এগোলো। তারপর দিক বদলে রানা নিজের পোস্ট থেকে যে দুটো বাড়ি দেখতে পাচ্ছে সেগুলোর একটার দিকে ঘুরে গেল। বাড়িটার সব আলো এখনও জ্বলছে, কোনো লুকোচুরি নেই, না আছে ধোকা দেওয়ার জন্যে মাত্রা ছড়ানো হইচই। নিজের উদ্দেশ্যে মাথা ঝাঁকিয়ে সিধে হলো রানা। ভালো করে দেখবার জন্যে নিচে নামতে হবে ওকে। আড়াআড়ি এগিয়ে সময় বাঁচাচ্ছে রানা। যে পথ দিয়ে উঠেছে সেই পথ ধরেই নামছে, 2 প্রস্থ গ্রানিট পাঁচিলের মাঝখান দিয়ে। এটা আসলে 10 ফুট গভীর একটা শুকনো নালা। এরপর পেট উঁচু বেঢপ বিস্তৃতি, যে পাথরের তৈরি একটা জাহাজ। পেরুতে হলো পেরুতে হলো ক্রস করে। ওখান থেকে লাফ দিয়ে 8 ফুট নিচের মাটিতে সামনে পড়ল খাদ। খাড়া গায়ে গর্ত আর ফাটল থাকায় নামতে সমস্যা হলো না। আকাশছোঁয়া পাহাড়চূড়া থেকে ওকে দেখা যাবে না, বড় সড়ো একটা ঝুল পাথরের আড়াল থাকায়। যতটুকু নিচে নামতে ওর সমস্যার সমাধান হয়, প্রথম দফায় তার অর্ধেক নামতে পেরেছে, কিন্তু একই সঙ্গে 100 গজের মতো সরে এসেছে পূব দিকে। এখানে সহজ নাগালের মধ্যে পাওয়া গেল বাঁহাতি একটা বাঁক। বাঁকের পর প্রকৃতির তৈরি টেরেস, দৈর্ঘ্যে একটা ফুটবল মাঠের সমান। তীররেখার সঙ্গে ঠিক সমান্তরালভাবে এগিয়েছে। অর্ধেকটা ঝুল পাথরের আড়াল পাচ্ছে মেঝে সমতল। পায়ের নিচে নরম ঘাসের অস্তিত্ব টের পাচ্ছে রানা। যেন একটা গল্ফ কোর্সের উপর দিয়ে হাঁটছে ও। সানিংডেল এ কবে ছিল? মঙ্গলবার সন্ধ্যায়। এখন শুক্রবার রাত, বলা উচিত শনিবার ভোর। উৎকণ্ঠাময় আর উত্তেজনায় ঠাসা 3টে দিন। ডান দিকে যেখানে জমিন ঢালু হতে শুরু করেছে, হাঁটু গেড়ে নিচের দিকে তাকালো রানা। স্পিড কমিয়ে এগিয়ে আসছে বোটটা। একটা অ্যাঙ্কারেজের অংশবিশেষ দেখা গেলেও বাড়িটা কিন্তু আড়ালে পড়ে গেছে। তির্যক পথ ধরে আরও খানিকটা নিচে না নামলে চলছে না। টেরেস সদৃশ্য পাথুরে ফরমেশন এর দিকে ফিরছে ও। মাথা ও কাঁধ নিচু করে কাটা ঝোপের আড়াল নিচ্ছে। সামনে পড়ল চাঁদের আলোয় ধোয়া সাদাটে পাথরের ঢাল। ঢালে ছড়িয়ে আছে আলগা নুড়ি পাথর। একদম নিচে সরু একটা নালার মুখ। ঘুরপথে এগোবার সময় নেই হাতে। আড়ালবিহীন ঢাল বেয়ে ধীর গতিতে নামতে শুরু করলো রানা। চোখ পায়ের সামনে। এদিকে তাকিয়ে থাকলে তবেই কেউ ওকে দেখতে পাবে। পায়ের ধাক্কায় একটা নুড়ি পাথর গড়াতে শুরু করলে সেই শুনতে পাবে যে কিছু, শুনতে পাবার আশায় কান খাড়া করে আছে। বোটের ইঞ্জিন থেমে গেছে। লোকজনের আওয়াজ পাচ্ছে ও। দম আটকে শুনছে রানা, কারণ ওদের কণ্ঠস্বরে আকস্মিক উত্তেজনা থাকলে মনে করতে হবে ওর উপস্থিতি টের পেয়ে গেছে ওরা। কিন্তু না, কথাবার্তার গুঞ্জনে সুরের কোনো পরিবর্তন ঘটছে না। নালাটায় পৌঁছালো রানা। আসলে গ্রানিটে একটা ফাটল। এঁকে বেঁকে এগিয়েছে, নেমে গেছে বাড়িটার দিকে। মেঝে উঁচু নিচু নয়, লম্বা ঘাস জন্মেছে। দুবার থেমে দুহাত দিয়ে ঝোপ সরাতে হলো। গোটা পথ বন্ধ করে রেখেছে। এরপর নালা মোচড় খেয়েছে বাঁ দিকে, ফলে দুপাশের পাঁচিল ঝুঁকে পড়েছে পরস্পরের দিকে। জায়গাটা ক্রল করে পেরোতে হলো রানাকে, অবশ্য মাত্র গজ 5। এরপর হঠাৎ খুব ঢালু হয়ে সাগরের দিকটায় নেমে গেছে মেঝে। আর একটা বাঁক, ব্যাস পৌঁছে গেল। এত কাছে যে বিপজ্জনক
না বলে উপায় নেই। প্রথমে দরকার আড়াল। নালার ঠোঁটে ঝুলে রয়েছে তেকোনা একটা বোল্ডার। ওজন হবে কম করেও 200 মণ। যেন গতকালই খসে পড়েছে এখানে। আসলে হয়তো ভ্যাকনিসিড কোনো ম্যাপে স্থান পাবার আগে থেকে এভাবেই ঝুলে আছে ওটা। বাড়িটার কাছাকাছি অংশ, এখান থেকে 30 গজেরও কম দূরে। ওটার সমতল ছাদের সঙ্গে একই লেভেলে গুড়ি মেরে বসে রয়েছে রানা। তবে বাড়িটা নিয়ে পরে মাথা ঘামালেও চলবে। ওখান থেকে একটু দূরে, প্রায় 90 ডিগ্রি কোণে, ছোটোখাটো একটা পাথরের জেটিতে নামছে ইয়াহুদ। ডান কানের উপর চামড়ার মসৃণ চকচকে ভাবটুকু ধরা পড়ল রানার চোখে। বেটে চওড়া ও শক্তিশালী এক লোক। মাথাটা গোল। বোটের বউ বাজছিল। এই মুহূর্তে উপরে উঠে সোনালি চুল সহকারীকে বোঝা বইতে সাহায্য করছে। বোঝা বলতে ক্যানভাসের তৈরি অত্যন্ত ভারী 3টে ব্যাগ। দুজন ধরাধরি করে তীরে নামালো ওগুলো। গলাটা রানা সারস পাখির মতো যতটা সম্ভব সামনে লম্বা করতে চাইছে। ব্যাগ 3টে বেঢপভাবে ফুলে আছে। খুবই সন্দেহজনক আকৃতি। অ্যাসেম্বল না করা কোনো ধরনের মিসাইল লঞ্চার নাকি? ওটার পিছু নিয়ে তীরে পৌঁছালো 20টার মতো বাক্স, এক একটা 5 কি 6 ফুট লম্বা, ফুটখানেক উঁচু, ফুটখানেক চওড়া। বোটে মাত্র একটা বাল্ব জ্বলছে। অপরটা জ্বলছে বাড়িটার কোণে ব্র্যাকেটের ভেতর। ফলে আলো খুব বেশি নয়। তারপরও ধাতব বাক্সগুলোকে গাঢ় রং করা বলে মনে হলো। ওগুলো যেন আকারের তুলনায় অনেক বেশি ভারী। এরপর দেখা গেল প্লাস্টিক মোড়া একজোড়া সুটকেস। মাল খালাস করবার কাজ পুরোপুরি নিঃশব্দে সারা হলো। তারপর এতক্ষণে একটা কণ্ঠস্বর শোনা গেল। যেই কথা বলুক, সে বাড়ির সামনের দিকে কোথাও আছে। রানার পজিশন থেকে তাকে দেখা যাচ্ছে না। গলার আওয়াজ চড়া, তবে সুরটা স্বাভাবিক আলাপের। যেন এখানে গোপন কোনো কাজ করা হচ্ছে না। পরিবেশে এতটুকু চাঞ্চল্য বা উত্তেজনা নেই। লোকটা ইয়াহুদকে বুলডার কোভ নামে সম্বোধন করল। সম্মানিত অতিথি হিসেবে সাদর অভ্যর্থনা জানালো। পরিষ্কার ইংরেজি বলছে, তবে মার্কিন বাচনভঙ্গি স্পষ্ট। রানা প্রায় নিশ্চিত এ লোক সিআই এর কোনো কর্মকর্তা, সম্ভবত এই অপারেশনের লিডার। ধৈর্য ধরে অপেক্ষায় থাকলেও একবার যদি চেহারাটা দেখা যায়, বোঝা গেল এখন অন্তত সুযোগটা রানা পাচ্ছে না। আবসালাম ইয়াহুদ ওরফে বুলডার কোব উষ্ণ অভ্যর্থনার জবাবে উচ্ছ্বসিত আনন্দে মুখর হয়ে বাড়িটার সামনে দিয়ে এগোলো। দৃষ্টিপথের বাইরে হারিয়ে যাবার ঠিক আগে হ্যান্ডশেকের জন্য বাড়িয়ে দিল ডান হাতটা। কথাবার্তা আরও হলো, সেই সঙ্গে কিছু হাসাহাসিও। তবে সবই অস্পষ্ট হতে হতে মিলিয়ে গেল। বাড়ির ভেতর ঢুকে পড়েছে ওরা। বেটে শক্ত সমর্থ লোকটা আর ইয়াহুদের সহকারী ক্যানভাসের ব্যাগগুলো প্রতিবার একটা ধরাধরি করে রানার লুকানোর জায়গাটাকে পাশ কাটিয়ে বাড়ির পাশের দরজা দিয়ে ভেতরে রেখে এলো। পুরো কাজটা শেষ করতে প্রচুর সময় নিল তারা। ব্যাগগুলো বয়ে নিয়ে যাবার সময় দুজনের হাতের বেশি থরথর করে কাঁপছে। পরিষ্কার না দেখেও আন্দাজ করতে করতে রানার কোনো অসুবিধা হলো না। ইস্পাতের বাক্সগুলো অসম্ভব ভারী। প্রতিটি বয়ে নিয়ে যাবার সময় কুঁজো হয়ে গেল দুজনে। কাজটা শেষ করবার আগে বার কয়েক বিশ্রাম নিতে হলো। সবশেষে সুটকেস দুটো নিয়ে বাড়িতে ঢোকবার পর আর বেরোলো না। আজকের মতো এটাই শেষবার। এরকম ভাব নিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল। বাড়ির যে অংশটা রানা দেখতে পাচ্ছে সেটুকুর সব আলো নিভে গেল। এরপর নীরবতা। মাঝে মধ্যে শুধু অস্পষ্ট দু একটা কথা আর জেটিতে বাঁধা বোটের খোলে ঢেউ আছড়ানোর শব্দ শোনা যাচ্ছে। অন্ধকারে আকাশ ছুতে চাওয়ার ভঙ্গিতে পূর্ণদৈর্ঘ্য আড়মোড়া ভাঙল রানা। বোটে ভুলে কিছু ফেলে গেছে, মনে পড়ে যাওয়ায় কেউ নিতে আসবে,
এই আশায় অপেক্ষা করবার প্রস্তুতি নিল। গণহত্যা চালানোর উপযোগী অস্ত্র আর গোলাবারুদ আসতে দেখেছে। এটা বিশ্বাস করতে পারছে এখন। ব্যাগগুলোয় রয়েছে খোলা অবস্থায় লঞ্চিং মেশিনারি। 3টে ব্যাগ, প্রচুর পার্টস। জোড়া লাগালে শুধু একটা ছোট আকৃতির রকেট লঞ্চার তৈরি করা যাবে। এটা বিশ্বাস হয় না। এই ধাঁধার উত্তর পাওয়া যেতে পারে ইস্পাতের বাক্সগুলোয়। 6 কি 7 ফুট লম্বা মিসাইল, ক্রুজ মিসাইলের ক্ষুদ্র সংস্করণ। ক্রুজ সাধারণত নিউক্লিয়ার ও ওয়ারহেড বহন করে, তাই বলে এতগুলো বিষ্ঠা? না, আবার হাঁও। ক্রুজের 19টা সংস্করণে হয়তো কনভেনশনাল বোমা আছে, বাকি একটাই আছে অতি অল্প শক্তির নিউক্লিয়ার ও ওয়ারহেড। হাসি পেলেও রানা হাসল না, তবে বুঝতে পারছে যে ওর চিন্তাভাবনা ঠিক পথে এগোচ্ছে না। একটু অপ্রাসঙ্গিক হলেও গোড়া থেকে শুরু করলো। সাউথ এশিয়া ইউনিয়ন গঠিত হোক, এটা আমেরিকা দেখতে চায় না বলে খসড়া চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে আসা ডেলিগেটরদের মেরে ফেলবে সিআইএ। তারপর সেই গণহত্যার দায় চাপাবে বিসিআই তথা বাংলাদেশের উপর। কেন? ধরা যাক গ্যাস বেচেনি, ইরাকে সৈন্য পাঠায়নি, একের পর এক চুক্তি স্বাক্ষরে অনীহা প্রকাশ করেছে ইত্যাদি কারণে। বেশ, কিন্তু তাহলে মানুষগুলোকে মারবার জন্যে নিউক্লিয়ার ও ওয়ারহেড ব্যবহার করবার অনুমতি সিআইএ চাইবেন বা কেন? পেন্টাগন তা দেবে বা কেন? বাংলাদেশের কাছে কি ওই জিনিস আছে? আইলিটের বাড়িটার পাঁচিল ও দেয়াল শক্ত পাথরের তৈরি, কিন্তু আকারে ছোট হলেও আমেরিকার কাছে এমন শক্তিশালী সারফেস টু সারফেস মিসাইল আছে যে পাথর, কংক্রিট, এমনকি ইস্পাত ভেদ করে 50-60 ফুট গভীরে গিয়ে বিস্ফোরিত হবে। বাক্সগুলোয় সে ধরনের মিসাইল থাকলে বাড়িটা সেফ ধুলো হয়ে বাতাসের সঙ্গে উড়ে যাবে। কিংবা এসবই হয়তো ধোঁকা দেয়ার উপকরণ। ওরা জানে ওদের উপর নজর রাখা হচ্ছে, সেজন্যেই ব্যাগ ও বাক্স করে ওগুলো আনা হয়েছে। খবর পেয়ে গ্রিক পুলিশ এসে সার্চ করলে দেখতে পাবে মিসাইল লঞ্চার বা মিসাইল নয়, ব্যাগে আছে কোনো ব্যান্ড গ্রুপের একগাদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর বাক্সে আছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এ হলো এক ধরনের ডাইভারশন। আসলে হামলাটা আসবে সাগর থেকে। এটা ভূমধ্য সাগর না? এই সাগর দিয়ে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো হরদম আসা যাওয়া করছে না? সেরকম একটা জাহাজ থেকে মিসাইল ছুড়লেও হয়, কিংবা হেলিকপ্টার গানশিপ পাঠালেও চলে। তাছাড়া ইসরায়েলও তো বেশি দূরে নয়। এক ঝাঁক বোমারু এসে কয়েকটা ক্লাস্টার বোমা ফেলে যাবে। এই শেষ ধারণাটাও মগজের এক কোণায় সরিয়ে রাখল রানা। লিডাররা এখানে, এই জায়গায় গুরুত্বপূর্ণ। আরও 20 মিনিট অপেক্ষা করল রানা, কোনো পরিবর্তন নেই। এবার একটু নড়াচড়া করা দরকার। বাড়িটাকে ঘিরে ধীরে ধীরে সাবধানে চক্কর দিয়ে এগোবার সম্ভাব্য পথ খুঁজে বের করতে 1 ঘন্টার বেশি সময় লেগে গেল ওর। এই সময়টার শেষ দিকে নিজেকে আশ্বস্ত করতে পারল কোথাও কোনো তার ফেলে রাখা হয়নি, কোনো অ্যালার্ম সিস্টেম নেই। সাগর থেকে পাহাড় বেয়ে ওঠা প্রায় অসম্ভব। সঙ্গে সঙ্গে কারো না কারো চোখে ধরা পড়ে যাবার আশঙ্কাও প্রবল। আজ রাতে যে ডালাটা ব্যবহার করেছ সেটা ছাড়াও বিকল্প একটা পথ সরাসরি পাহাড়ি ঢাল বেয়ে বাড়ির পেছনের টেরেসের দিকে নেমে গেছে। টেরেসে ওঠাটা একজনের পক্ষে কঠিন হলেও সম্ভব, দুজন হলে কোনো সমস্যাই নেই। 200 মণ ওজনের তেকোনা বোল্ডারটার আড়ালে ফিরে এলো রানা। মনে মনে সুযোগ আর সময়ের একটা হিসেব করছে। চাঁদ নেমে যাওয়ায় চারদিক এই মুহূর্তে অন্ধকার, শুধু তারার আভা আছে। তবে মিনিট 15-র মধ্যেই ভোরের আলোর প্রথম আভাস দেখা দিতে পারে। অর্থাৎ এখানে ওর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কিন্তু বাড়ির ভেতরকার লে আউটে একবার চোখ বুলানোর গুরুত্ব এত বেশি যে নিজেকে ধরে রাখা যাচ্ছে না। উঁচু নিচু পাথরের শেষ ঢালটা বেয়ে দ্রুত নামলো। সমতল চাতালটা পেরিয়ে বাড়ির পাশের দরজায় এসে থামলো। কোনো রকম ইতস্তত না করে নব মেকানিজম আর নবের মধ্যবর্তী শ্যাক ধরে
উপর দিকে চার দিল। কবাটের তলার ফাঁকে জুতোর ডগাও ঢুকিয়ে দিয়েছে। একই সঙ্গে ঘোরাবার চেষ্টা করছে নবটা। ক্ষীণ একটা ধাতব শব্দ হলো, শোনা যায় কি যায় না। তারপর যখন বুঝতে পারলো যে কবজা থেকে ক্যাশ ক্যাশ শব্দ বেরোতে যাচ্ছে, কাঁধ ঠেকিয়ে চাপ দিল সামনের দিকে। দরজা হার মানল প্রতি মুহূর্তে 1 মিলিমিটার করে। মিনিট পাঁচেকের মধ্যে 1 ফুট চওড়া একটা ফাঁক তৈরি করলো রানা। সরাসরি একটা সিঁড়ির অংশবিশেষ দেখতে পাচ্ছে। ধাপগুলো উঠে গেছে, বাইরে সম্ভবত বাড়ির পেছন দিকে টেরেসে পৌঁছেছে। দুপাশে দরজা আর অল্প আলো নিয়ে একটা করিডোর। ঠিক সেই মুহূর্তে যেন ওর তাকানোর সঙ্গে সম্পর্ক আছে, একটা দরজা খুলে গেল। ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসছে। ধরা পড়বার হাত থেকে রানা বেঁচে গেল শুধু একটা কারণে। লোকটা চৌঘাটে থেমে ভেতরের অন্য এক লোকের সঙ্গে শেষ দু একটা কথা সেরে নিচ্ছে। দ্রুত অথচ নিঃশব্দে দরজার ফাঁকটা বন্ধ করলো রানা। ঝট করে ঘুরল, তারপর ঝড়ের বেগে দৌড়। ডাল বেয়ে অর্ধেকটাও উঠতে পারেনি, বাড়ির বাইরের আলোটা জ্বলে উঠল নিজের তিকোনা আড়ালে। পৌঁছালো হাঁপাতে হাঁপাতে। বাড়িটার দিকে ঘুরল, সচেতন কোনো চিন্তা ছাড়াই হাতে বেরিয়ে এসেছে ওয়ালথারটা। যুক্তিসঙ্গত সাবধানতাই বলতে হবে। পাশের দরজা খুলে ইয়াহুদ বেরিয়ে এলো। কয়েক সেকেন্ড থেমে এদিক ওদিক ভালো করে তাকালো, তারপর যেন নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে এগিয়ে এলো রানা যেখানে শুয়ে রয়েছে সেই দিকে। পিস্তল একটু তুলে তার বুকে লক্ষ্য স্থির করলো রানা। লোকটা এখনও এগোচ্ছে, দূরত্ব মাত্র 5 গজ। হঠাৎ আরেক দিকে ঘুরে দৃষ্টিপথের বাইরে চলে গেল সে। অপেক্ষা করছে রানা। 1 মিনিট, 2 মিনিট, কোনো শব্দ পাচ্ছে না। তার মানে নিশ্চয় কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছে ইয়াহুদ। কেন? বোধহয় কারোর জন্য অপেক্ষা করছে, কিংবা হয়তো কিছু ঘটবার অপেক্ষায় আছে। পাশের দরজা দিয়ে এবার আরেক লোক বেরিয়ে এলো। এই প্রথম কর্নেল ময়নিহানকে দেখতে পেল রানা। একহারা দীর্ঘদেহী লোকটার এগিয়ে আসা কঠিন চোখে দেখছে রানা। কাঁধ আর নিতম্ব যেন আলগাভাবে জোড়া লাগানো। অনায়াসে একটা সন্দেহ হেলছে দুলছে। টকটককে লাল মুখে ক্ষীণ হাসির আভাস। ধরে নিতে হবে ইয়াহুদের উদ্দেশ্যে। লোকটার নড়াচড়া আর হাবভাবে ফুটে আছে অবহেলিত বিপুল ক্ষমতা। এই দুপায়ে জীবটি যে কোনো কাজ করবে। একটা বিরল গুণ, এসব পারে। মনে মনে স্বীকার করতে হলো রানাকে। যোগ্য লোককেই পাঠিয়েছে সিআইএ। ইয়াহুদের পথ অনুসরণ করছে লোকটা। 10 থেকে 15 গজ দূরে, রানার পজিশন থেকে খানিকটা উপরে। তারা নিজেদের মধ্যে আলাপ শুরু করলো। এই জায়গা আপনার কাজের জন্য ঠিক আছে মেজর? বাড়ির সামনে থেকে ভেসে আসা এই কণ্ঠস্বর আগেও শুনেছে রানা। বাচনভঙ্গিতে মার্কিন টান পরিষ্কার। জি কর্নেল, আমার কোনো সন্দেহ নেই এই জায়গাটাই আদর্শ। এটা বোঝাই যায়। ইয়াহুদের কণ্ঠস্বর। তবে শক্ত পাথরে সমস্যা হতে পারে। আমাকে হয়তো খানিকটা পানি ঢেলে পানি নরম করে নিতে হবে। এটা নিয়ে পরে এক্সপেরিমেন্ট করলেও চলবে। তো ভালোই, রীতিমতো সন্তোষজনক। এখন বোধহয় আমরা আলোটা নিভিয়ে দিলে পারি। অবশ্যই। কর্নেল ময়নিহান গড়া চড়ালো। গেরস্কি, আলোটা হে, প্লিজ। গেরস্কি একজন রুশ, নিশ্চয় বেটে শক্ত সমর্থ লোকটা। এখন আমরা এক্সাক্ট অপারেটিং কন্ডিশন দেখতে পাবো, বলল মোসাদ এজেন্ট। আশা করি আপনি বুঝতে পারবেন যে সময়টাও আমরা ঠিক বেছেছি। আলো নিভে গেল। চোখের পুরো দৃষ্টি ফিরে পেতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বলল ইয়াহুদ। আমার চোখে অবশ্য এরই মধ্যে সব ঠিক আছে বলে মনে হচ্ছে। তা তো মনে হবেই। নিজের ঠোঁট কামড়াল রানা। আকাশে একবার চোখ বুলালেই বোঝা যায় ভোরের আলো ফুটতে শুরু করেছে। ওর চারপাশে একটু একটু করে যেন চুপি চুপি ফিরিয়ে দেয়া হচ্ছে রং, পাথরের ধূসরতা আর কালচে খয়েরি, ঘাস আর ঝোপের সবুজ শ্যামল, বাড়ির দেয়ালের সাদা। ওখানে দাঁড়িয়ে কতক্ষণ আলাপ করবে ওরা?
যেন রানাকে খেপিয়ে তোলবার জন্যেই ঝাড়া 5-7 মিনিট একটা কথাও বলছে না ওরা। তারপর ওর মনে হলো এক যুগ পর ইয়াহুদ মুখ খুলল। ওই যে, আপনি দেখতে পাচ্ছেন ওকে? ও ইয়েস, দারুণ। আমরা রিমোট কন্ট্রোল ডিভাইসের কাছ থেকে ভালো রেজাল্টের আশায় একটা কালার কোড ব্যবহার করছি। মাত্র গত মাসে জিনিসটা প্রায় নিখুঁত করা সম্ভব হয়েছে। ওদের গাইডেন্স সিস্টেমের বিকল্প হিসেবে কাজ করবে এটা। আপনাকে আগেই বলেছি, সব রকম ফ্যাসিলিটি ছিল আমাদের। সত্যিকার উপভোগ্য একটা কাজ। আর জরুরি প্রয়োজনীয় গবেষণা দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে। রংটা থাকবে বলগুলোয়। আশা করি ফলাফলটাও হয় চূড়ান্ত। হ্যাঁ, অবশ্যই, প্রায় নিখুঁত। এই পয়েন্টে আপনি পজিটিভ থাকতে পারেন। ওদের নকশা ধরে বানানো হয়েছে মূল জিনিসটা। আমেরিকান লোকটা নরম সুরে কি যেন বিড়বিড় করে থেমে গেল। আবার সেই চাউ বিদারক নীরবতা। রানা ঘামছে। এইমাত্র সিদ্ধান্ত নিয়েছ বাড়ি ফেরবার সময় দুজনকে পেছন থেকে গুলি করবে। তারপর গেরস্কি আর সোনালি চুলটাকে কাবু করবে বিস্ময়ের চমক দেখিয়ে। বাড়িতে আরও যদি কেউ থাকে, বেরোলেই টার্গেট প্র্যাকটিস করবে। হাঁটুর উপর ফ্লাক্স এ ডান হাত মুছল। ঠিক আছে, আপাতত যথেষ্ট দেখা হয়েছে। একসময় আবার ইয়াহুদের কণ্ঠস্বর শোনা গেল। ব্রেকফাস্টের পর মিককে নিয়ে এই লাইনে দাঁড়াবো আমি। ভেরি গুড। এই মিক, এরকম একটা কম বয়সী শান্ত ছেলে মোসাদের সঙ্গে নিজেকে খাপ খাওয়ালো কিভাবে? না, কোনো সমস্যাই হয়নি। ওর একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে। প্রধানমন্ত্রী হবার অনেক বছর আগে শ্যারনের ড্রাইভার ছিল ওর বাবা। ফিলিস্তিনিরা শ্যারনের বিরুদ্ধে যে ম্যাসাকারের অভিযোগ তোলে, তাতে মিকের বাবার নামও জড়িত আছে। মিক তখন কথা তারপরও হচ্ছে, তবে রানা আর শুনছে না। ওদের কণ্ঠস্বর অ্যাঙ্কারিজের দিকে সরে যাচ্ছে। হাতে অস্ত্র নিয়ে অপেক্ষা করছে রানা। যেখানে ওরা দাঁড়িয়েছিল সেখান থেকে তির্যক পথ না ধরে সরাসরি পানির কিনারায় নেমে যাচ্ছে। অবশেষে আবার যখন রানার দৃষ্টিপথে উদয় হলো, 70 থেকে 80 ফুট দূরে ওরা। রানা সিদ্ধান্ত নিল গুলি করবে না। আলোর অবস্থা এখনও করুণ, ভালো করে ফোটেনি। তারপরও অপেক্ষায় থাকলো ও, আবার যদি ফিরতি পথ ধরে। কিন্তু না। আড়ষ্ট ভঙ্গিতে পাথরের কিছু স্তূপ টপকে বোটটাকে পাশ কাটিয়ে বাড়ির সামনে অদৃশ্য অংশে হারিয়ে গেল দুজন। শেষ। আজ বোধহয় আর কোনো সুযোগ পাওয়া যাবে না। নিষ্প্রভ আলো গুলি করবার উপযোগী না হলেও ইতিমধ্যে নড়াচড়া ধরিয়ে দেওয়ার মতো যথেষ্ট পরিচ্ছন্নতা পেয়েছে। সেটার মাত্রা প্রতি মুহূর্তে একটু একটু করে বাড়ছেও। ধৈর্য ধরে 3 মিনিট অপেক্ষা করে দেখল রানা সিআইএ কর্মকর্তা আর মোসাদ এজেন্ট ফিরে আসে কিনা। তারপর আড়াল থেকে বেরিয়ে নালা ধরে উপরে উঠতে শুরু করলো। নামবার চেয়ে উঠবার গতি কম। নালার মুখে পৌঁছে মনে হলো এই বুঝি উকি দিল সূর্য। দম নেয়ার জন্যে একটু থেমে চিন্তা করলো। পাথরের ঢাল ভয়ানক খোলা লাগছে। কিন্তু আবার ঘুরপথে গেলে 100 ফুটের মতো নগ্ন পাহাড় প্রাচীর বেয়ে উঠতে হবে। সিধে হলো রানা। কাঁধ দুটো নেড়েচেড়ে সমান করলো। দীর্ঘ পায়ে অপর প্রান্ত লক্ষ্য করে হাঁটছে। ঢালু অংশটুকু পেরিয়ে এলো। সামনে এখন সমতল বিস্তৃতি। আগের মতোই হাঁটছে রানা। এরকম আলোয় কাটা ঝোপগুলোকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার কোনো মানে হয় না। এভাবে ঝুল পাথরের নিচে পৌঁছে গেল। সমতল পথ এখানেই শেষ। ওর সামনে পিছনেও অস্বাভাবিক একটা ভূস্তর পড়ে রয়েছে। 20 থেকে 30 ফুট উঁচু প্রায় চৌকো অসংখ্য পাথরখণ্ড 1/2 মাইল জায়গা দখল করে রেখেছে। স্তূপ তৈরি করেছে পাশাপাশি বা লম্বালম্বি, কিংবা একটার উপর আরেকটা। সব মিলিয়ে এমন এলোমেলো, বেঢপ আর বিশৃঙ্খল একটা জায়গা। 10 ফুট এগোতে হলে ওঠানামা করতে হবে তার দ্বিগুণ। উপরে আর নিচে পাহাড় প্রাচীর। আসবার সময় এই পাথরের স্তূপ পেরোতে রানার সময় লেগেছিল 50 মিনিট। এখন আলো থাকলেও 30 মিনিটের কমে 30 মিনিটের কমে পারা যাবে বলে মনে হচ্ছে না। তবে এই জায়গাটা পেরোতে পারলে সামনে পড়বে
ছোট একটা ঢালের পর সমতল পাথরের প্ল্যাটফর্ম, ওখান থেকে সৈকত আর বোটের দিকে নামা পানির মতো শহর। তাহলে এগোনো যাক। বিশৃঙ্খল জায়গাটা পেরোতে আধ ঘন্টার বেশি লেগে গেল। পাথরের প্ল্যাটফর্মে উঠছে, এই সময় অপর প্রান্তে সিধে হলো এক লোক। হাতের পিস্তল তাক করলো ওর দিকে। লোকটা যথেষ্ট লম্বা, গায়ে চাপিয়েছে গাঢ় রঙের সস্তা স্যুট। ভাঁজ বলতে কিছু নেই, দু এক জায়গায় ছেঁড়া। কাঁধে সবুজ প্লাস্টিক কেস ঝুলছে, তাতে একটা বিনকিউলার। ভারী স্বরে কথা বলছে সে, ইংরেজিতে ভারতীয় টান। গুড মর্নিং, মিস্টার মাসুদ রানা। তারপর চাপা গলায় খুক খুক কাশির মতো শব্দ করে হাসলো, বিদ্রুপ করছে। স্ত্রী দাঁড়িয়ে অপেক্ষা করছে। রানা, তুমকো ম্যায় দেখা হায় ওপার সে। লোকটা শান্ত মেজাজে কথা বলছে, এবার হিন্দিতে, অনেকটা ব্যাখ্যা দেওয়ার সুরে। এখন আমরা ওই উপরেই উঠব। বা হাত দিয়ে পাহাড় প্রাচীরটা দেখালো। রানা নড়ছে না। কি, তুমি উঠতে চাও না? তাহলে গুলি করতে হবে, সেটাও কম মজার হবে না। নিজের পায়ে একটা চাপ্পড় মারল ভারতীয় লোকটা। উপরে আমার বন্ধু আছে। রশি টেনে ভারী কিছু তোলবার ভঙ্গি করে দেখালো, তবে পিস্তলটা একটুও নড়ল না। কঠিন কাজ, তুমি হয়তো পড়ে যাবে, আমার জন্যে কোনো সমস্যা নয়। আবার সেই খুক খুক কাশির সঙ্গে চাপা হাসি। এর মধ্যে কোনো জটিলতা নেই। প্রস্তাব অনুসারে পাহাড় বেয়ে ওঠার সময় অনুপস্থিত বন্ধু উদয় হবার আগে অপেক্ষা করতে হবে এমন এক মুহূর্তের জন্যে যখন পিস্তলটা ওর দিকে তাক করা থাকবে না। রানা মাথা ঝাঁকালো। বুদ্ধিমান পাগল, সুযোগ হারায় না। সুধান তার দেখিয়ে হাসলো। এদিকে এসো। বা হাত দিয়ে প্ল্যাটফর্মের এমন একটা জায়গা দেখালো, এক লাফে তার নাগাল পাওয়া যাবে না। এগিয়ে এসে জায়গাটায় দাঁড়ালো রানা। এবার তোমার বাপকে বের করো। রাগে রানার ব্যাক্ষতালু পর্যন্ত জ্বলে গেল। পিস্তলের কথা বলছি ব্রাদার, ধীরে ধীরে বের করো। আহেস্তা আহেস্তা, হে হে হে। পিস্তলটা রানার ব্রেস্ট বোনে তাক করা। লক্ষ্য যার আগে থেকে স্থির করা, তার চেয়ে দ্রুত লক্ষ্যভেদ করা কারো পক্ষেই সম্ভব নয়। এই মুহূর্তে সম্পূর্ণ অসহায় রানা। হিপ পকেট থেকে ওয়ালথারটা বের করে তালুতে রেখে বাড়িয়ে দিল হাতটা। আকাল মান্দ, ফেকো ছুঁড়ে দাও। আরেকটা সুযোগ হারিয়ে যাচ্ছে। পিস্তলটা একপাশে ছুঁড়ে দিল রানা। পাথরে বাড়ি খাবার আওয়াজ শুনতে পেল। তোমার দোস্ত, ইঙ্গিতে সৈকতের দিকটা দেখালো লোকটা। কোনো কমেন্ট নয়, ঠিক না? এবার হাঁটো মিস্টার মাসুদ, আহেস্তা আহেস্তা। নির্দেশ পালন করতে যাচ্ছে রানা। এই সময় ওর প্রতিপক্ষ ঝাঁকি খেল। কেউ যেন কষে চাপ্পড় মেরেছে পিঠে। তারপরে মিডিয়াম ক্যালিবার কার্তিজের তীক্ষ্ণ গর্জন অকস্মাৎ উঠে এলো ওদের পায়ের নিচ থেকে। একই সঙ্গে পিছু নিয়ে এলো রাইফেল বোল্ট টেনে ছেড়ে দেওয়ার শব্দ। একটাই প্রতিধ্বনি শোনা গেল, ভেসে এলো দূর থেকে, এলো দেরি করে। লোকটার পিস্তল ধরা হাত ঝুলে পড়ল। রানার চোখে তাকিয়ে আছে, দৃষ্টিতে অসীম বিহ্বলতা নিয়ে, যেন ব্যাকুল মিনতির সঙ্গে জানতে চাইছে এই অসম্ভব ঘটনা কি করে ঘটতে পারল। রানার কণ্ঠস্বর কর্কশ শোনালো, তোমাকে রাইফেল দিয়ে গুলি করা হয়েছে সৈকত থেকে। রানার বুক ধক ধক করছে। সন্দেহ আছে ওর বক্তব্য লোকটা বুঝতে পেরেছে কিনা। শরীর অর্ধেকটা ঘুরিয়ে পিছন দিকে তাকাতে যাবে লোকটা, দ্বিতীয় বুলেট ফেলে দিল তাকে। নড়বড়ে হাত পা নিয়ে একটা কাপড়ের তৈরি পুতুলের মতো ঢাল বেয়ে গড়িয়ে নেমে গেল। থামলো পাথরের একটা স্তূপে মুখ গুজে দিয়ে। রক্তের দাগ দেখা যাচ্ছে শোল্ডার ব্লেড আর নিতম্বে। ওয়ালথারটা তুলে নিয়ে 2 মিনিটের মাথায় সৈকতে নেমে এলো রানা। সিকেন্দার এরই মধ্যে ডিঙ্গিটাকে পানিতে নামিয়ে ফেলেছে। লাফ দিয়ে চড়েই তুলে নিল জোড়া বৈঠা। নাইস শুটিং মিস্টার সিকেন্দার। খানিক পর একটু দম নিয়ে বলল রানা। নাইস নয় বলে কি করে? অপর দিকে গুলি লাগানো একটু কঠিনই তো। তবে গিরিশে থাকলে এসবে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। 200 গজের বেশি দূরে তো আর ছিল না, তাই খুব বেশি কঠিন টার্গেট বলা যাবে না। এই মুহূর্তে রানার কোলে পড়ে থাকা লি এনফিল্ড রাইফেলটার দিকে সচেনেহে তাকালো। আমি একবার এক সার্জেন্টকে
600 গজ দূর থেকে ফেলে দিয়েছিলাম। এ যুগের লোকজন এই রাইফেলের বৈশিষ্ট্য ভুলে গেছে। 50 ফুটের মধ্যে চারদিকে কিছু দেখতে না পেলে ধরে নেয় তারা নিরাপদ। বাজি ধরে বলতে পারি, গুলি খাওয়ার পর লোকটা একেবারে হকচকিয়ে গিয়েছিল। হ্যাঁ, বলল রানা, সুরটা এখনো একটু কর্কশ। লোকটার হতবিহ্বল চেহারা মনে পড়ে গেছে। আমি খুব সাবধানেই নজর নজর রাখছিলাম মিস্টার রানা, কিন্তু আপনাকে দেখে সিধে না হওয়া পর্যন্ত আমি তাকে দেখতেই পাইনি। বেটা বেশি সময় দেয়নি আমাকে। ও কিন্তু আপনাকে ঠিকই দেখেছিল, নিজেই বলল আমাকে। আরে তাই নাকি? তাহলে তার কেমন বোকামি যে কোনো আড়াল ছাড়াই আমার সামনে দাঁড়িয়ে আপনার দিকে পিস্তল তাক করলো। আসলে কে ওই লোক? জেনারেল মাধব সিন্ধিয়ার সিকিউরিটি গার্ড। আমাকে সে দেখতে পায় পাহাড় প্রাচীরের মাথায় টহল দেওয়ার সময়। দেখে নিচে নেমে আসে। বাহাদুর জেনারেল তাহলে খুব খেপবে। আসুন আল্লাহর দরবারে প্রার্থনা করি আমাদের আজ রাতের প্ল্যানে যেন যেন নাক গলাতে না আসে। 5 সেদিন দুপুরে ভ্রাকনেসি বন্দরের 5 মাইল দক্ষিণে দেখা গেল আপকে ছুটছে উত্তর পশ্চিমে। কুয়াশা নেই, দৃষ্টিসীমা ভালো, চমৎকার আবহাওয়ার প্রতিশ্রুতিও আছে। তবে সাগর আবার একটু ফুলে ফেঁপে উঠেছে। ঢেউগুলোর উপর দিয়ে তির্যক পথ তৈরি করে এগোচ্ছে মোটর বোট। ফলে মাঝে মধ্যে আড়ষ্ট ভঙ্গিতে ঝাঁকি খাচ্ছে। ঝাঁকিগুলো অন্তত এই ভঙ্গিতে খেত না হুইলে দক্ষ একজোড়া হাত থাকলে। এ ধরনের বোট চালানোর অভিজ্ঞতা ডোমিনিক ডায়াটাস এর কমই বলতে হবে। যদিও সে তার নিজের ছোট কোস্টাল রান অ্যাবাউট 24 ফুটি সিলিয়াকে অত্যন্ত পাকা হাতে উত্তাল সাগরেও সামাল দিতে পারে। এই মুহূর্তে তার একটাই প্রার্থনা, ভালো হতে সময় লাগুক, তার আগে যেন আবহাওয়াটা আরও খারাপ হয়ে না ওঠে। এই প্রার্থনা তার নিজের জন্য নয়, কারণ পরবর্তী কয়েক ঘন্টার বেশিরভাগ সময় কোনো না কোনো দ্বীপের আড়াল পাবে সে। চিন্তাটা আসলে সিলিয়া আর সিলিয়ার আরোহীদের নিয়ে। সিলিয়াকে কেন তাদের দরকার হলো? তারা যাচ্ছেই বা কোথায়? না, আগের কাজ আগে। ঠোঁটে নিঃশব্দ সন্তুষ্টির হাসি। আপ্টের মাথা একটা নির্দিষ্ট মাত্রায় ঘুরিয়ে অতিরিক্ত উঁচু ঢেউটাকে বাগ মানাবার ভঙ্গিতে বউয়ের তলায় নিয়ে এলো, যাতে ঝাঁকি খাবার বা কাত হওয়ার প্রবণতা ঠেকিয়ে দেয়া যায়। দ্রুত শিখছে সে, সবসময় শেখেও তাই। ব্যাপারটা আসলে জিন আর ইনস্টিক্ট এর রক্তেই আছে নাবিক হওয়ার বীজ। ওর দাদু তো প্রায়ই বলতেন, থাক এখন সব স্মরণ করবার দরকার নেই। মাথা ঘামানো দরকার ওই লোকগুলোকে নিয়ে। সন্দেহ নেই কোনো বেআইনি কাজের সঙ্গে জড়িত ওরা। গ্রিক দুজন, বুড়ো আর তার মেয়েটা। নিশ্চয় নিজের মেয়েই হবে। পরিষ্কার বোঝা যায় যে মুসলমান। মুসলমান হলেও আচার ব্যবহারে যথেষ্ট বিনয়ী, নিরীহ ভালো মানুষ বলেই মনে হয়। কিন্তু বিদেশি লোকটাকে ওর সুবিধের মনে হয়নি। অসম্ভব বেপরোয়া, যেন দুনিয়াটাকে এক হাত দেখে নেয়ার জন্যে দীর্ঘ প্রতিজ্ঞ হয়ে অপেক্ষা করছে। লোকটাকে দেখবার সঙ্গে সঙ্গে চুম্বকের মতো একটা টান অনুভব করেছে ডায়াটাস। সেই সঙ্গে এও উপলব্ধি করেছে যে এ সম্পর্কে বেশি কিছু জানতে চেষ্টা করাটা তার জন্য শুভ হবে না। 1 ঘন্টা আগের কথা। লোকটা সম্পর্কে এরকম একটা ধারণা হবার পর তার হাতের জিনিস দেখে একটু অবাক হয়নি ডায়াটাস। সিলিয়ার ডেকে বস্তায় মোড়া দুটো জিনিস তুলল সে। আচ্ছা, কাউকে বলে দেওয়ার দরকার আছে যে ওগুলো কোন ধরনের আগ্নেয়াস্ত্র? ডায়াটাস সবিনয়ে পিছন ফিরে দাঁড়িয়েছে, ভান করেছে আবহাওয়ার মতিগতি বুঝতে চাইছে। সে তো আর মিছি ওয়ানিয়ন দ্বীপপুঞ্জের অধিবাসী নয়। আই ওয়ানা আই ওনিয়ানরা এভাবেই নাজুক পরিস্থিতি সামাল দেয়। মাথা খাটাও, চোখ খুলে রাখো, বন্ধ রাখো মুখ। তাই অ্যাথেনিয়ান মুসলমান বুড়োটার
সত্যসহ প্রস্তাব নিঃশব্দে গ্রহণ করেছে সে। ভুলেও একবার মুখ খুলেনি। টাকা নিয়ে দর কষা দরকারই পড়েনি। সামান্য একটা কাজ, কম বেশি 36 ঘন্টার জন্যে ভোট বিনিময়, মাঝখান থেকে 1000 মার্কিন ডলার হাত বদল। আরে, এ তো কুড়িয়ে পাওয়া টাকা রে ভাই। $500 না চাইতেই দিয়ে দিল, বলেছে বাকিটা পরে দেবে। হারবারে দাঁড়িয়ে প্রস্তাবটা শোনবার সময় তার মাথায় একটু চক্কর দিয়েছিল। এত টাকা, তবে ওদেরকে সে কিছুই বুঝতে দেয়নি। এমনভাবে মাথা ঝাঁকিয়েছে যেন এরকম প্রস্তাব প্রায়ই তাকে দেয়া হয়, আর এই পরিমাণ টাকাও সে মাঝে মধ্যেই কামিয়ে থাকে। তারপর বুড়ো অ্যাথেনিয়ান জানালো, অ্যাঙ্কারিজে নয়, সাগরের দক্ষিণ দিকের একটা রণদ্বীভূতে বোট হাত বদল হবে। আরও বলে দেয়া হলো, হারবার থেকে 1 ঘন্টা পর রওনা হতে পারবে সে, কোনো অবস্থাতেই তার আগে নয়। যেহেতু সে একজন আইওনিয়ান, তাই চেহারায় বিস্ময়ের কোনো ভাবই ফুটতে দেয়নি ডায়াটাস। প্রতিবাদ করবার তো প্রশ্নই ওঠে না। তবে শর্ত আরও ছিল, সেসবও বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছে ডায়াটাস। যেমন, বোট হাত বদলের পরপরই আরও দক্ষিণে এগোতে হবে তাকে। আইওস দ্বীপে পৌঁছে কাল বিকেল বা সন্ধ্যা নাগাদ আবার তারা দেখা না করা পর্যন্ত ওই দ্বীপ ছেড়ে এক পাও নড়তে পারবে না। আনন্দে অস্থির এক পায়ে খাড়া দক্ষিণ দিকে রওনা হলো ডায়াটাস। ঘন্টায় 8 নট স্পিড তুলে অপেক্ষায় থাকলো দিগন্তরেখা পার হয়ে কখন হারিয়ে যায় সিরিয়া। ব্যাস, তারপরে অ্যাপ্টের দিক বদলে রওনা হলো উত্তর পশ্চিমে। কারণ কারণ আইওস দ্বীপে যাবার কোনো ইচ্ছেই তার নেই, অন্তত আজ তো নয়ই। খুব বেশি সময় লাগলে আজ সন্ধ্যা 7টায় পারস প্যারোস বন্দরে বোট ভেড়াতে পারবে সে। তারপর কাল খুব ভোরে যদি দক্ষিণ দিকে রওনা হয়, খারাপ আবহাওয়া পিছনে ফেলে হাতে প্রচুর সময় থাকতেই আইওসে পৌঁছাতে পারবে। সরাইখানায় বসবে সে, সামনে থাকবে মদের গ্লাস। সিলিয়ার সিলিয়া আর ওটার আরোহীদের জন্য অপেক্ষা করবে। আপন মনে নিঃশব্দে হাসলো ডায়াটাস। তারপর গলা চড়িয়ে চাচাতো ভাইকে ডাকলো। তার বয়স মাত্র 14। সাগরে ঘুরে বেড়ানোর শখ মেটানোর জন্যে ডায়াটাসের একমাত্র ক্রু হিসেবে কাজ করে। এই মুহূর্তে আপটের কেবিন টপে গায়ে রোদ লাগিয়ে অলস সময় কাটাচ্ছে। ডাক শুনে ছুটে এলো ছেলেটা। প্রথমে দিক নির্দেশনা, তারপর কিছু পরামর্শ দিল ডায়াটাস। বোটের সামনে এসে সেলুনে ঢুকলো সে। হুইলের দায়িত্ব ছোট ভাইয়ের হাতে দিয়ে এসেছে। ব্যাকনেসির কাছাকাছি চলে এলো বোট। দ্বীপটা বাধা হয়ে দাঁড়ানোয় সাগর এখানে অনেকটাই শান্ত। এদিকের পানি অগভীরও নয়। একটা বেঞ্চে দেশি মদ নিয়ে বসলো ডায়াটাস। এটা ঠিক নেশা করবার সময় নয়, কিন্তু সে তো আসলে ছুটি কাটাচ্ছে, তাই না? গ্লাসে কয়েকটা চুমুক দিতেই দারুণ ঝরঝরে লাগলো শরীরটা। মনেও ফুর্তির একটা আমেজ চলে এলো। সিগারেট ধরিয়ে অলস চোখ তুলে জানালার বাইরে তাকালো সে। ভ্যাকনিসি দ্বীপের দক্ষিণ পশ্চিমে যে আইলিটটা রয়েছে, 100 গজ দূর থেকে সেটাকে পাশ কাটাচ্ছে ওরা। ডায়াটাস জানে ওখানে প্রাচীন যে দালানটা আছে, দুর্গ আর প্রাসাদের আদলে তৈরি, সেটা ভাড়া নিয়েছে শৌখিন এক বিদেশি ভদ্রলোক। গরিব, বয়স কম, মোটা তাজা মেয়েদের প্রতি তার নাকি খুব লোভ। ছি ছি, নিজেকে তিরস্কার করলো ডায়াটাস। শোনা কথা বিশ্বাস করতে নেই, বিশেষ করে সেটা যদি কোনো নিন্দা হয়। যা বলা হচ্ছে উনি হয়তো তেমন লোকই নন। হয়তো গরিব মেয়েদের প্রতি তার মনে নির্মল স্নেহ ভালোবাসা আছে। তারপর হঠাৎ ডায়াটাস দেখল টেরেসে মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, পরনে দামি স্যুট। কে জানে, ইনিই হয়তো সেই ভদ্রলোক। তবে আশ্চর্য তো, ভদ্রলোক যেন সরাসরি তার দিকে তাকিয়ে রয়েছেন। ডায়াটাসকে আরও অবাক করে দিয়ে ভদ্রলোক ঝট করে ঘুরে টেরেস থেকে ঘরে ঢুকলেন। কয়েক সেকেন্ড পর আবার বেরিয়ে এলেন অন্য এক লোককে সঙ্গে নিয়ে। দ্বিতীয় লোকটা চোখে বিনকিউলার তুলে বেশ কিছুক্ষণ আপকে দেখল, তারপর সেটা বাড়িয়ে ধরল স্যুট পরা ভদ্রলোকের দিকে। এবার হুমড়ি খেয়ে পড়ে যাবার ভঙ্গিতে ছুটতে ছুটতে টেরেসে বেরিয়ে এলো তৃতীয় লোকটা। তিনজনই
খুব আগ্রহ নিয়ে আপকে পাশ কাটাতে দেখছে। কি ঘটছে ডায়াটাস জানে না, তবে সে তার নিজের মতো আন্দাজ করে নিল। বেঞ্চ ছাড়ল সে, সেলুন থেকে বেরিয়ে রেইল এর সামনে এসে দাঁড়ালো। তারপর মুখে অমায়িক হাসি ফুটিয়ে একটা হাত তুলে নাড়ল। প্রতিক্রিয়া হলো অদ্ভুত। হঠাৎ তিনটে কাঠামোর শীত দ্বারা খাড়া হয়ে গেল। অবাক হয়ে পরস্পরের দিকে তাকালো তারা। তারপর আবার একযোগে আপ্তের দিকে ফিরল, যেন তিনজন পুরোহিত অশোভন কোনো দৃশ্য দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে। ডায়াটাস আবার হাত নাড়ল। এবার সাড়া দিল তারা, প্রথমে অনিচ্ছা সত্ত্বেও, তারপর আকস্মিক উৎসাহে, অস্থির ভঙ্গিতে। পুরোহিতরা তাকে জানাবার সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আর 10জন মানুষের চেয়ে আলাদা কিছু নন। সশব্দে হেসে উঠে সেলুনে ফিরে এলো ডায়াটাস। পুরনো গ্রিক প্রবাদটা আসলে মিথ্যে নয়, ভাবল সে। সব বিদেশেই পাগল, তবে এই লোকগুলো সত্যিকার ধনী। 1 মিনিট পর বাদামি রং করা বড়সড় মোটর বোটটা দেখে ভাবল সে, বাড়িটার নিচে অ্যাঙ্কারি যে একটু একটু দোল খাচ্ছে ওটা।